নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলা সারাদিন নিয়ে রয়েছে আমি তস্মিনা। জেলা সারাদিনের শুরুতে যে খবরে নজর রাখবো, দুই বিধায়কের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল। সাংবিধানিক বিধি মানেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর কি? সোশ্যাল মিডিয়ায় রাজভবনের পোস্ট। শপথ বাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে নিয়োগ করেন রাজ্যপাল, তা সত্ত্বেও বিধি লঙ্ঘিত হয়েছে। স্পিকার বেশ কিছু নিয়ম দেখিয়েছেন। সংবিধানের উপর কোনো অনিয়ম আছে? সোশ্যাল মিডিয়ায় রাজভবনের পোস্ট। দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করানো হয়েছে ইতিমধ্যেই, এবং এরপরই রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সাংবিধানিক বিধি মানেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর কি তাহলে? সোশ্যাল মিডিয়ায় রাজভবনের পোস্ট। শপথ বাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে নিয়োগ করেন রাজ্যপাল, তা সত্ত্বেও বিধি লঙ্ঘিত হয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বলেছেন যে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর জন্য বলা হয়েছিল, কিন্তু তারপরেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি শপথ বাক্য পাঠ করান। যা করেছি আইন মেনে করেছি, রাষ্ট্রপতিকে পুরো বিষয়টা আগেই জানিয়েছি। রাজ্যপালের ক্ষমতা নেই অধ্যক্ষকে সরানোর, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমি রাষ্ট্রপতিজিকে এর আগে জানিয়ে দিয়েছি। আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেবো না। উনি বলছেন যে কোনো রুল সংবিধানের ঊর্ধ্বে নয়। রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেবো না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে, এর বাইরে আমার কিছু বলার নেই। রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই। কিচ্ছু দরকার নেই রাজভবনকে জানাবো, রাজ্যপাল কোথায় ছুটবেন তার ব্যাপার। শপথ বাক্য পাঠ করার পর কলকাতা টিভির মুখোমুখি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কারণের জন্য এখানে ধর্নায় বসেছিলাম ডক্টর বি আর আম্বেদকর পদদেশে, যে আমরা নির্বাচিত প্রতিনিধি, যখন আমাদের দায়বদ্ধতা আছে। আমি যদি যার ভোটে জিতেছি তার পরিচিত যখন থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য আমার কাছে সার্টিফিকেট চাইতে আসছেন, আমি তাদের ঘুরিয়ে দিচ্ছি। আমি যদি তার জায়গায় হতাম, আগামী দিনে কোনোদিনও আমি ভোট দিতাম না সেই জনপ্রতিনিধিকে। তো আমি কেন সেই কাজটা করব? আমার গিল্টি লাগছিল যে বিধানসভায় যাচ্ছি কিন্তু আমি পরিষেবা দিতে পারছি না। এটা কেন হবে? সেই জন্যই আজকে আমরা সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছি এবং আগামী দিনে কাজ করতে পারবো, এটাই ভালো। শপথ জটিলতা কেটেও কিন্তু একটা বিতর্ক আবার তৈরি হয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন যে তার সমস্ত নিয়ম মানা হয়নি, কি বলবেন? না, আমি এই বিষয়ে কোনো কমেন্ট আমি করব না, কারণ এটা যে যাদের সিনিয়র্সরা যারা রয়েছেন এবং সেই যে দপ্তরে এই জিনিসগুলো দেখার উচিত এবং তারাই এটা দেখবেন এবং তারাই বিচার করবেন কি করা উচিত নেক্সট পদক্ষেপ। আমি এটুকুই বলবো যে আমি আমার কাজ নিয়ে চিন্তিত ছিলাম যে আমি কাজ করতে পারবো কিনা, পরিষেবা দিতে পারবো কিনা মানুষকে। আমি কালকে থেকে কাজ করতে পারবো, এটুকুই যা। লাস্ট প্রশ্ন, বরানগরের মানুষকে কি বলবো? অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো। বরানগরবাসী আমাকে বিশ্বাস করেছেন, আমার উপরে খুব কম সময়ের মধ্যে আমার উপরে বিশ্বাস ভরসা রেখেছিলেন এবং আপনাদেরকে আমি পরিষেবা দিতে পারছিলাম না, সেই জন্যই আমার এই লড়াই ছিল। কিন্তু আজ এটাই বলবো যে সত্যমেব জয়তে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানালেন যে আগামী কাল থেকে তিনি বরানগরে যাবেন এবং বরানগরের মানুষের জন্য আবার কাজ করবেন, কারণ তারা যেভাবে নির্বাচিত করেছিলেন, সমস্ত কিছুর পরেও যে শপথ জটিলতা চলছিল, সেই জটিলতা কাটার পর আগামী কাল থেকে তিনি আবার বরানগরের মানুষের জন্য কাজ করতে পারবেন। বিধানসভা থেকে ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। চোপড়ার পর পূর্ব বর্ধমানের জামালপুর তৃণমূলের ডাকা সালিশি সভায় উপস্থিত না হওয়ায় বাড়িতে গিয়ে এক পৌর দম্পতিকে মারধরের অভিযোগের তীর চকদিঘি অঞ্চলে তৃণমূল সভাপতি আজাদ রহমানের দিকে। মুখ্যমন্ত্রীকে চিঠি পৌর দম্পতির।
বাইরে থেকে তালা বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে ভয়াবহ খুনের চক্রান্ত, মা সহ 4 বছরের শিশুর মৃত্যু। জখম স্বামী শেখ আব্দুল আলিম হাসপাতালে ভর্তি। বীরভূমের বোলপুরের রজতপুরের ঘটনা, তদন্তে বোলপুর থানার পুলিশ। থমথমে বীরভূমের রজতপুর গ্রাম। গভীর রাতে বন্ধ ঘরে গোটা পরিবারকে পুড়িয়ে মারা ষড়যন্ত্র। ঘরে আগুন লাগানোর আগে ঘুম পাড়ানো মর্মান্তিক। মাঝরাতে ঘুমন্ত অবস্থায় গোটা পরিবারকে পুড়িয়ে হত্যা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ আব্দুল আলিম। ঘরে ছিলেন তাঁর স্ত্রী রূপা বিবি। অভিযোগ কেউ বা কারা সেই সময় খোলা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে দেয়। দুষ্কৃতীরা ঘরে আগুন ধরানোর পর বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালায়। বোলপুরের রজতপুরের ঘটনা। এই যে একতলা বাড়ি, সেই বাড়ির জানলা আমি একটু দেখাবো আমার চিত্র সাংবাদিক দেখানোর জন্য। এই সেই জানলা, এই জানলা দিয়েই লাঠিতে করে কাপড় জড়িয়ে তেল ঢেলে আগুন ধরিয়ে সেখানে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঘরের ভেতর চিৎকার করতে থাকেন তিনজন। চেঁচামেচি শুনে দৌড়ে আসেন পাশের ঘরে শুয়ে থাকা তার বড় ছেলে শেখ ওয়াসেম আখতার এবং প্রতিবেশীরা। ততক্ষণে তিনজনই আগুনের শিকার। দেহের বেশিরভাগ অংশই পুড়ে ঝলসে যায়। আমি তখন বাড়িতে ছিলাম এবং তখন প্রায় 1:20 এরকম বাজবে। আমি তখন চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পাই। বারান্দা এসে দেখি তখন পাশের রুমে আগুন জ্বলছে। তখন আমার মা যন্ত্রণাতে ছটফট করছে, ভাইও তাই বাবাও তাই। অবস্থা মানে পুড়ে গেছে ঘরটা, গোটা ঘর। কেউ বলছে হয়তো কারেন্টের শর্ট সার্কিটে, কেউ বলছে ফ্যান বাস্ট হয়েছে। কেরোসিনেরও গন্ধ পাওয়া যাচ্ছিল। ঘুমন্ত অবস্থায় ছুটে এসে যখন দেখি আমার একটা ভাই, তখন আমাদের দেখাচ্ছে যে জানলার ধারে একটা এরকম মতো কাঠি পড়ে আছে, আর ওতে একটা ন্যাকড়া জড়ানো আছে। ন্যাকড়া জড়ানো একদম সাইডেই পড়ে আছে। পরিষ্কার বোঝা গেল যে ওইটা কাঠি থেকে আগুনটাকে লাগানো হয়েছে। অগ্নিদগ্ধ তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু হয় রূপারও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শেখ আব্দুল আলিম। বৃহস্পতিবার গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক। বোলপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমে পুরো বাড়ি জাল দিয়ে ঘিরে দেয় পুলিশ। কলকাতার বেলেঘাটা থেকে ফরেনসিক টিমও যাচ্ছে ঘটনাস্থলে। আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবারটা হচ্ছে আমার নিকটাত্মীয়। দীর্ঘদিন ধরে এই পরিবারটার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে। যখনই ঘটনা ঘটে তখনই আমার আত্মীয় খোকন শেখ এখানে আসে এবং পাড়াপড়শি এসে উদ্ধার করে। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। এই পরিবারটাকে নিধি পাচ্ছে, নিরীহ পরিবার। এই পরিবারটার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো সত্য ছিল বলে আমাদের কোনো জানা নেই বা গ্রামবাসীরও জানা নেই। স্বভাবতই আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বোলপুর আইসি থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এ তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে সঠিক সত্য উদ্ঘাটিত হবে। প্রশ্ন উঠছে, পেশায় ব্যবসায়ী শেখ আব্দুল আলিমের সঙ্গে কার শত্রুতা? কি এমন শত্রুতা যার জেরে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত? বোলপুর থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি। বন্ধ ঘরে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত, কিন্তু কেন? বোলপুরে রজত গ্রামের খুনের ঘটনায় পরতে পরতে রহস্য। গুরুতর জখম শেখ আব্দুল আলিমের কোনো রাজনৈতিক পরিচয় নাই, ব্যবসায়ী হলেও কোনো শত্রু নেই বলে দাবি পরিবারের। তাহলে খুনের নেপথ্যে কে বা কারা? উত্তর খুঁজছে পুলিশ। থমথমে বীরভূমের রজতপুর গ্রাম। গভীর রাতে বন্ধ ঘরে গোটা পরিবারকে পুড়িয়ে মারা ষড়যন্ত্র। ঘরে আগুন লাগানোর আগে ঘুম পাড়ানোর জন্য স্প্রে করা হয় বলে অভিযোগ। খুনের চক্রান্তের নেপথ্যে কে বা কারা, এ নিয়ে ঘোরালো রহস্য। ঘটনায় আগুনে পুড়ে গুরুতর জখম শেখ আব্দুল আলিম। আব্দুলরা 4 ভাই। বাবা মায়ের দ্বিতীয় সন্তান শেখ আব্দুল আলিম।
পেশায় ব্যবসায়ী, জেসিবি এবং ট্রাক্টর ভাড়া খাটান। আর্থিকভাবেও তেমন সচ্ছল নয়, কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি। তাহলে কেন তার বিরুদ্ধে খুনের চক্রান্ত? কেন এত আক্রোশ? রাজনৈতিক আঙ্গিনায় তার পা না থাকলেও বেশ কিছুদিন ধরে তার ব্যবসায়িক ক্ষেত্রে রকেট গতিতে শ্রীবৃদ্ধি ঘটেছিল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে তার এই ব্যবসায়িক শত্রুতার কারণেই কি তার পরিবারে এ ধরনের নৃশংসতম আক্রমণ নেমে এলো, নাকি অন্য কোনো কারণ? আগুন লাগানোর সময় পাশের ঘরে ছিল শেখ আব্দুল আলিমের বড় ছেলে শেখ ওয়াসিম আক্তার। ওয়াসিম একাদশ শ্রেণীর ছাত্র। 4 জনের পরিবারে একমাত্র ওয়াসিমই অক্ষত। বাবা মা ভাইয়ের আর্তনাদ শুনে কি সে বাঁচাতে গিয়েছিল? যদি বাঁচাতে যায় তাহলে ওয়াসিম কেন আহত হয়নি? নাকি ওয়াসিম পৌঁছানোর আগে সব শেষ হয়ে যায়? প্রশ্ন অনেক। আমি তখন বাড়িতেই ছিলাম এবং তখন প্রায় 1:20 এরকম বাজবে। আমি তখন চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পাই। এবার তারপরে আমি তাড়াহুড়ো উঠে বাইরে তখন বারান্দা এসে দেখি তখন পাশের রুমে আগুন জ্বলছে। এবার যখন দরজাটা খুললাম তখন আমার মা মানে যন্ত্রণাতে ছটফট করছে, ভাইও তাই, বাবাও তাই। তারপর প্রচণ্ড অবস্থা খারাপ। তারপরে আমাদের গ্রিলে তালা দেওয়া থাকে, তালাটা খুললাম প্রথমে, বাবা মা নিজেই বেরিয়ে এলো। গোটা ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী শেখ আব্দুল আলিম, যিনি নিজে এই চক্রান্তের শিকার। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তার বয়ানের ওপরই নির্ভর করছে তদন্ত। এটাও হতে পারে যে আমার বাবা কাউরি কোনো খারাপ জিনিস জেনে গেছে, সেই কারণেও হতে পারে, তাকে সে যেন মুখ না খুলে, আর সেই জন্য হতে পারে। কারণ যদি আমাদের উন্নতি দেখে তো আমাদের গাড়ি তো বাইরে পড়ে থাকে। জীবন্ত পোড়ানোর ষড়যন্ত্র ঘিরে জট পাকছে একাধিক প্রশ্ন, বাড়ছে রহস্য। ফরেনসিক রিপোর্টের ওপরেও রহস্যের জট খোলা নির্ভর করছে অনেকটাই। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। চোপড়ার পর পূর্ব বর্ধমানের জামালপুর তৃণমূলের ডাকা সালিশি সভায় উপস্থিত না হয় বাড়িতে গিয়ে এক প্রৌঢ় দম্পতিকে মারধরের অভিযোগের তীর চাকদিঘি অঞ্চলে তৃণমূল সভাপতি আজাদ রহমানের দিকে। মুখ্যমন্ত্রীকে চিঠি প্রৌঢ় দম্পতির। চোপড়ার পর পূর্ব বর্ধমানের জামালপুর, ফের সালিশি সভার মাতব্বরি। মুখ্যমন্ত্রীকে চিঠি বৃদ্ধ দম্পতির। চোপড়ার সালিশি সভার ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। जुगल के बेधड़क मारधरेर वीडियो प्रधानमंत्री काछेও पहुंचे। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा, एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा, वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। সালিশি সভার সেই মাতব্বরির অভিযোগ পূর্ব বর্ধমানে জামালপুরের কুবাজপুর গ্রামে। বিচারাধীন বিবাদ আদালতের বাইরে সালিশি সভায় মিটিয়ে নেওয়ার জন্য ডাকা হয় বৃদ্ধ দম্পতি ও তাদের ছেলেকে। 2 জুন সালিশি সভা ডেকেছিল। কোথায়? আজাদ রহমানের অফিসে। সেটা কোথায়? জায়গাটা কোথায়? চকদিঘি তৃণমূল পার্টি অফিসে। হ্যাঁ, দিয়ে আমরা যাব না বলেছি বলে 14 তারিখে রাতের বেলায় আমাদের মারধর করে। বাড়িতে জুনার 30 ঢুকেছিল রাতের বেলায়, দিয়ে ছেলেকে প্রচন্ড মারধর করে, ওর গলায় পা দিয়ে দাঁড়ায়, দিয়ে ওর বাবা আর আমি আটকাতে যাই বলে তাই জন্য আমার গলায় আমাকেও মারধর করে, আমার বাবাকেও মারধর করে, আমাকে শ্লীলতাহীন করে। আমার কোর্টে মামলা চলছে দীর্ঘ 6 বছর ধরে, তো এই মামলা আমি কোর্টের মধ্যে নিষ্পত্তি চাইছি, ঠিক আছে? তো আমি কোনো রকম সালিশি সভায় যেতে চাইনি। এটা 13 তারিখে আমার বাড়িতে ওরা আজাদ রহমানের নির্দেশে ওরা বলে যে আমাদের ঘরে আজাদ রহমান পাঠিয়েছে, ঠিক আছে? আমরা আজাদ রহমান পাঠিয়েছে তাই আমরা এসেছি বলতে, ঠিক আছে? আমার বাড়িতে প্রায় জুন 30 লোক আসে 13ই জুন, ঠিক আছে? এবং বলে যে 13ই জুন যদি তোমরা না যাও, 14ই জুন যদি তোমরা এই সালিশি সভায় হাজির না হও, তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর পরিণত হবে। অত্যাচার ও আতঙ্কে অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। ন্যায় বিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে পরিবার। চিঠি লিখেছেন জেলা শাসক ও পুলিশ সুপারকেও। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এসপি ডিএম সবাইকে জানিয়েছি, সবাইকে আমরা জানিয়েছি। আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যে আমরা সুস্থভাবে ভালোভাবে আমরা যেন বাড়িতে বসবাস করতে পারি। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি, প্রতিবাদে সরব বিরোধীরা। এই বাংলায় তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থাকে, আইনি ব্যবস্থাকে নিজের হাতে তুলে নিতে চাইছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে এই ধরনের ঘটনা ঘটছে,
এমনকি এই বাংলার একজন তৃণমূলের বিধায়ককে বলতে শোনা গেছে যে এই তৃণমূলের আমলে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা ইসলামিক শাসন চলছে পশ্চিমবঙ্গে, আর সেই শাসনেরই একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম এই জামালপুরের চকদিঘি এলাকায়। বিচারাধীন কোনো বিষয় কখনোই কেউ সালিসি সভা বা ডাকতে পারে না, সে গ্রামেই হোক পঞ্চায়েতই হোক যেখানে হোক ডাকতে পারে না, তা এটা তো একটা অন্যায়। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চকদিঘি অঞ্চল তৃণমূল সভাপতি। আর যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না, আমি অঞ্চল পার্টির বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কারণ আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না, উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, বাধ্য হয়ে তাই চিঠি মুখ্যমন্ত্রীকে। ন্যায় বিচার কি এবার পাওয়া যাবে? বিচারের অপেক্ষায় দম্পতি। চন্দন সেনগুপ্ত ও কুণাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনের সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পথ দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্য সচিব। বেশ কয়েকটি জায়গায় বাড়ছে পথ দুর্ঘটনা এবং যা নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন প্রকাশ করেছে মুখ্য সচিব। রাজ্যের কয়েকটি জায়গায় বাড়ছে পথ দুর্ঘটনা এবং যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের মুখ্য সচিব। কোচবিহার শিলিগুড়িতে বাড়ছে দুর্ঘটনা। মুখ্য সচিবের প্রশ্নের মুখে জেলা শাসক ও পুলিশ সুপাররা। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে জোর দেওয়ার নির্দেশ মুখ্য সচিবের। মুখ্য সচিবের প্রশ্নের মুখে জেলা শাসক ও পুলিশ সুপাররা বেশ কয়েকটি জায়গায় পথ দুর্ঘটনা বাড়ছে এবং যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের মুখ্য সচিব। রাজ্যের কয়েকটি জায়গায় বাড়ছে পথ দুর্ঘটনা এবং ইতিমধ্যেই তা নিয়ে সরব হয়েছে রাজ্যের মুখ্য সচিব। কোচবিহার শিলিগুড়িতে বাড়ছে পথ দুর্ঘটনা। পুলিশ এবং পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে প্রশ্ন মুখ্য সচিবের। আর এরপর যে খবরে নজর রাখবো, বর্ষার শুরুতেই রাজ্যে ফের ডেঙ্গির থাবা। আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর 24 পরগনা। উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর, চিন্তা বাড়িয়েছে মুর্শিদাবাদ। হুগলির মতো জেলাগুলিতেও ডেঙ্গি রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিতে চাইছে প্রশাসন। বর্ষার শুরুতেই রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি মহিলা পুরুষ সহ 50 জন। বসিরহাট স্বাস্থ্য জেলার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সচেতনতার বার্তা দিচ্ছে। জ্বরে আক্রান্তদের নাম, পরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর লিপিবদ্ধ করছেন স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, ব্লক হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জ্বর হলে রক্তের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন। ভয়ের কোনো ব্যাপার নেই তো? না, ভয়ের কোনো ব্যাপার নেই তো। আমরা প্রিপারেশনের মধ্যে আছি। হ্যাঁ, আমরা মোটামুটি মানে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো আছে সেগুলো কার্যকর করছি। আজকে যেমন ডিএমসের মিটিং আছে, এগুলো আমাদের চলছে আর কি। ডেঙ্গির বারবারন্ত মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত 156। সূত্রের খবর, গত বছর 10,000-এরও বেশি ডেঙ্গিতে ভুগেছিলেন মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি ডেঙ্গি আক্রান্তরা। বর্ষার সময় ডেঙ্গির বারবারন্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জমেছে জল। সেই জলেই মশা দেখা যাচ্ছে। এখন থেকে উদ্যোগ না নিলে ডেঙ্গির প্রকোপ বাড়বে, আতঙ্কিত জেলাবাসী। মূলত নিকাশি নালা এবং আবর্জনা পরিষ্কার, মশা নিরোধক ওষুধ ব্যবহারের উপরে জোর দিচ্ছে প্রশাসন। মশার কামড় রুখতে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গি রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপরে জোর দিতে চাইছে প্রশাসন। কলকাতা টিভি। জেলা সারাদিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।